দর্শক, আপনাকে আমন্ত্রণ ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিব শামসেন। যমুনা টেলিভিশনের রাত ১১টায় সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে সচরাচর আমরা রাজনীতি নিয়ে কথা বলে থাকি, কিন্তু বিশ্ব রাজনীতি তথা বাংলাদেশের রাজনীতি আবির্ভূত হচ্ছে এখন একটি যুদ্ধকে কেন্দ্র করে, এবং সেই যুদ্ধ জ্বালানি যুদ্ধের দিকে যাচ্ছে বলে নানা রকম পূর্বাভাস। বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে চলেছে, যার প্রভাব পড়ছে বাংলাদেশেও। সেই পরিস্থিতি কিভাবে বাংলাদেশ সামাল দিবে, এর মধ্যে খানিকটা সুখবর হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা এবং ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির দুজন খুনি ধরা পড়েছে ভারতে, যাদেরকে দেশে আনার প্রক্রিয়াও শুরু করেছে এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে ভারতের কাছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অ্যাক্সেস চাওয়া হয়েছে, সেসব নিয়ে কথা বলবো আমরা। আমার সঙ্গে স্টুডিওতে আছেন জনাব ইসরাফিল খসরু, তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য। মিস্টার খসরু, স্বাগত আপনাকে। আছেন ডক্টর শাহাব এনাম খান, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। প্রফেসর খান, আপনাকে স্বাগত। এবং আছেন মার্দিয়া মমতাজ, তিনি শিক্ষক ও গবেষক। আপা, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু হাদির খুনির এই ঘটনাটাকে একটা বড় আপডেট হিসেবে দেখা হচ্ছে। আমাদের মনে আছে যে এই ঘটনা ঘটার পরে যমুনা টেলিভিশন বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছিল যে তারা কোন দিক দিয়ে কোনভাবে কোন রুটে গেল, তখন সেটি নিয়ে নানান প্রশ্ন উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ধরা পড়ার পরে প্রমাণিত হলো তারা ভারতেই ছিল। এবং ভারত সরকার তাদের সঙ্গে ধরা পড়ার পরে বাংলাদেশের উপ হাই কমিশন কলকাতার, যিনি, তার মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অ্যাক্সেস চাওয়া হয়েছে, কারণ বাংলাদেশ সেটি নিশ্চিত হওয়ার পরে তাদেরকে ১৪ দিনের রিমান্ড নেওয়া হয়েছে এবং তাদের ফেরত আনার প্রক্রিয়া সহজ হবে, কারণ বন্দি বিনিময় চুক্তি আছে। এই ঘটনাটাকে বাংলাদেশ ভারত সম্পর্কের যে একটা শীতলতা ছিল, সেটা কাটানোর ক্ষেত্রে একটা বড় প্রভাবক হবে বলে আপনি মনে করেন কিনা? আপনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও কাজ করেন। না, দেখেন, এই প্রথমত সরকারকে ডেফিনেটলি সাধুবাদ জানানো উচিত। এটা নিয়ে আমাদের একটা কনসার্ন তো ছিলই, এবং এটা তারা ধরা পড়ার পরে এখন প্রক্রিয়া চলমান। সো আমরা হয়তো দেবো কিছুদিনের মধ্যে তাদেরকে হয়তো বাংলাদেশে নিয়ে আসা হবে। কিন্তু একটা জিনিস হচ্ছে সিটিজেনের কাছে একটা ভালো পজিটিভ বাড়তে যাচ্ছে। বিকজ একটা জিনিস আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এই সরকার ধরেন দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব 2 সপ্তাহ হবে। দুটো বিগ চ্যালেঞ্জ কিন্তু হচ্ছে কি নাগরিকদের নিরাপত্তা সুরক্ষিত করা, আর একটা হচ্ছে কিন্তু অর্থনৈতিক স্থিতিশীল করা। সো এই ক্ষেত্রে নাগরিক নিরাপত্তার ক্ষেত্রে আমি বলবো এটা একটা ভালো বার্তা যাচ্ছে কিন্তু মানুষের কাছে, যে না, আমরা অ্যাকশন নিচ্ছি, এবং এখানে এই ক্ষেত্রে একটা মেসেজ চলে যাচ্ছে কিন্তু বিভিন্ন জায়গাতেও। সো আমি মনে করি এটা ভালো জিনিস, আমি এটাকে এভাবে দেখতে চাই। ভারতের সাথে রিলেশনশিপের শীতলতার ক্ষেত্রে আমি এটা বলবো এটা একটা শুরু হতে পারে। ভারত আমাদের একটা বড় নেইবার এবং ট্রেড পার্টনার অ্যাজ ওয়েল। সো এই ক্ষেত্রে আমরা তো বেসিক্যালি ভারতকে বাইরে রেখে তো আপনি কিছু করতে পারবেন না, এবং আমি মনে করি এটা একটা স্টেপ হতে পারে। বাট সবচেয়ে বেশি বড় আমার মূল বার্তাটা কিন্তু যাচ্ছে জনগণের কাছে, এবং সরকার কিন্তু একটা বার্তা দিল যে কোনো রকম অপরাধের ছাড় দেওয়া হবে না, সকল অপরাধের বিচার হবে, এবং এটা একটা ভালো বার্তা আমি মনে করি। জি, প্রফেসর খান, আমরা আগেও দেখেছি যে সম্ভবত ভারতের সঙ্গে বিশাল স্থলসীমা থাকার কারণেই, এবং যেহেতু স্থলসীমা যথেষ্ট সুরক্ষিত করা সম্ভাবনা দুই দেশের বর্ডার ফোর্সের পক্ষে, বিশেষ করে বাংলাদেশের পক্ষে, ফলে অপরাধীরা ভারতে পালিয়ে যায়। ফলে এই যে বিশেষ করে হাদির মতো একজন আলোচিত মানুষ এবং তার সম্ভাব্য খুনি বা যাদেরকে অভিযুক্ত, যেটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে, সেটি বাংলাদেশের গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভারতের সরকার যে তাদেরকে অ্যারেস্ট করলো এবং বাংলাদেশের সঙ্গে একটা দ্বিপাক্ষিক যোগাযোগ শুরু হলো, এবং আজকে পররাষ্ট্রমন্ত্রী আমরা কথা বলছিলাম, খুবই আশাবাদী যে তাদেরকে ফিরে আনা সম্ভব। এইটা কি এই ১৭-১৮ মাসে ঢাকা দিল্লি সম্পর্কে যে একটা টানাপোড়েন তৈরি হয়েছিল, সেই বরফটা গলার ইঙ্গিত দেয় কিনা? কারণ এর সঙ্গে আরও অনেক কিছু আগামী দিনগুলোতে নির্ভর করছে। ধন্যবাদ। দেখেন, যেটা ইসরাফিল বলছিলেন, আমিও একই জিনিসই মনে করি। কারণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক, সেটার মধ্যে একটা ডিসএনগেজমেন্ট ছিল গত 18 মাসে। এই ডিসএনগেজমেন্টটা যত না বাংলাদেশের ক্ষেত্রে, তার চেয়েও দেখা যাচ্ছে যে রিজিওনাল অ্যাপ্রোচ থেকে দেখলে পরে ভারতের কাছ থেকে অনেকটাই ডিসএনগেজমেন্টটা দেখা যাচ্ছিল। দ্য গুড পার্ট, যেটা ইসরাফিল বলছিলেন, যে দেখেন 2 সপ্তাহ হয়েছে একটা সরকারের, সুতরাং 2 সপ্তাহে যেই ধরনের আমরা ডেলিভারিগুলি দেখছি এবং এক্সপেকটেশন, এবং এই এক্সপেকটেশন আমাদের কাছে অনেক কিছু, আমরা পাবলিক পারসেপশন থেকে দেখি এক্সপেকটেশন, কিন্তু প্র্যাকটিক্যালি যদি আপনি চিন্তা করেন, 2 মাসের মধ্যে অনেকগুলি পরিবর্তন এসছে। মিলিটারি লিডারশিপে পরিবর্তন এসছে, পুলিশে পরিবর্তন এসছে, ইন্টেলিজেন্সে পরিবর্তন এসছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, এবং এই পরিবর্তনগুলির কিন্তু একটা বড় আউটপুট আপনি এখানে দেখলেন। কারণ আমি নিজে যেহেতু কাউন্টার টেরোরিজম নিয়ে যথেষ্ট কাজ করার অভিজ্ঞতা হয়েছে, সেই হিসেবে এই পরিবর্তনগুলি খুব জরুরি ছিল, যে আপনি রাইট পার্সন ইন দি
রাইট প্লেসেস। এবং এইটা যদি না হয়, খুব স্বাভাবিকভাবে আপনার এই যে ইন্টেলিজেন্সের আপনি কথাটা বললেন, এই ইন্টেলিজেন্সটা আসলে এফেক্টিভলি কমিউনিকেট করা যেত না। সেকেন্ড, যে ভারত বারবার যেটা বলে এসেছিলেন গত 18 মাসে, যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসলে তাদের সাথে তাদের সম্পর্কটা নর্মালাইজেশন হবে। এই নর্মালাইজেশনের ক্ষেত্রে এখন যে সরকারটি বাংলাদেশে এসছে, এটা কিন্তু পিপলস গভর্নমেন্ট, তার মানে সাধারণ মানুষের রিফ্লেকশন এটা। সুতরাং সেই জায়গাতে আসলে ভারতের ক্ষেত্রে, ভারতের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা বড় রকমের পরিবর্তন এসেছে, যে অর্থাৎ যে একটা দেশে সাধারণ মানুষ যে সরকারকে চাচ্ছেন, সাধারণ মানুষের যে অ্যাসপিরেশনগুলি আছে সেটাকেও রেসপেক্ট করা। এবং আমার মনে হয় যে এই পার্টিকুলার ইন্টেলিজেন্স শেয়ারিং এর মাধ্যমে এবং এই যে হাদির হত্যাকারীকে ধরার মাধ্যমে আমার মনে হয় দুই দেশের মধ্যে একটা সম্পর্কের নর্মালাইজেশনের একটা পথ তৈরি হবে। তবে এখানে আরো কয়েকটা বিষয় আছে যেটা আমার কাছে মনে হয়, আমি যে জিনিসটাতে বারবার জোর দেই, যে প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে অনেকগুলি মাত্রা থাকে। একটা মাত্রা থাকে নিশ্চিত রাজনৈতিক, যেটা ইসরাফিলও বললেন যে আপনি আমার তিন দিকই তো ভারত, আর একদিকে অস্থিতিশীল মিয়ানমার, এবং তারপরে আছে হলো পানি। সুতরাং সেই জায়গাতে ভারতের সাথে সম্পর্ক নর্মালাইজেশনের ক্ষেত্রে রাজনৈতিক যেমন সদিচ্ছার প্রয়োজন, এবং এটা শুধু বাংলাদেশ থেকে আসলে হবে না, এটা ভারতেরও সদিচ্ছা লাগবে। এবং এই সদিচ্ছার প্রতিফলনের আরেকটা জায়গা হবে এক্সট্রাডিশনটা যদি এক্সপিরাইটেড হয়, এবং আমার মনে হয় হোম মিনিস্টার সেটাই ইন্ডিকেট করেছেন। এবং এটা থেকে দুটো বার্তা তৈরি হয়। একটা বড় বার্তা তৈরি হয় যে ডোমেস্টিক ল অ্যান্ড অর্ডারের প্রতি আপনার একটা সিনসিয়ারিটি আছে, এবং ক্রস বর্ডার আপনি যে প্রশ্নটা করলেন, এই ক্রস বর্ডারটা যত শীঘ্রই সম্ভব, মানে এই ক্ষেত্রে বর্ডার কিলিং আছে, বর্ডার ট্রান্সপাসিং আছে, বর্ডার ইনফিল্ট্রেশন আছে, বিভিন্ন রকমের ঘটনাগুলি ঘটছে, এবং সেটা শুধুমাত্র রেগুলার ক্রিমিনালের ক্ষেত্রে না, এটা আপনার ইনসার্জেন্সির ক্ষেত্রে হচ্ছে। এবং আমার মনে হয় বাংলাদেশ সরকারের একটা বড় জায়গাই হবে চিটাগং, হিল ট্র্যাক্স, কক্সবাজার, এই অঞ্চলগুলি। সুতরাং সেই জায়গাতে আমি মনে করি এটা একটা পজিটিভ বার্তা, এবং আমি আশা করি যে মানে ভারতের পররাষ্ট্র নীতিতে একটা বড় রকমের পরিবর্তন এটার মাধ্যমে শুরু হবে। জি, অনেক ধন্যবাদ প্রফেসর খান। মার্জিয়া মামতাজ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, হাদির হত্যার বিচার সম্ভবত ছাত্র জনতা বলি বা এখনকার সরকারি দল, বিরোধী দল সবার অন্যতম অগ্রাধিকার ইস্যুতে ছিল। সরকারের এই 2 মাস বয়সের মধ্যে সেটার একটা দৃশ্যমানতা দেখা গেল, অন্তত যারা অভিযুক্ত সাসপেক্টেড তাদেরকে পাওয়া গিয়েছে, সেটি একটি বড় বার্তা। এবং সেটি এমন একটা দেশে পাওয়া গেল যে দেশটির সঙ্গে সম্পর্ক নিয়েও নানান ধরনের প্রশ্ন জনমনে তৈরি হয়েছিল, একটা অস্থিরতা ছিল। ফলে আপনি এখন এই হাদি হত্যার বিচার নিয়ে এটা আশাবাদের জায়গাটা তৈরি করে কিনা, এবং বিরোধী দল হিসেবেও এটাকে ওয়েলকাম করার অবশ্যই জরুরিও কিনা? জি, আপনাকে ধন্যবাদ। অবশ্যই এই জায়গাটা আশাবাদ তৈরি করে, এবং বাংলাদেশে কিন্তু একটা রাজনৈতিক হত্যাকাণ্ডের একটা সিলসিলা আছে যেগুলোর কোনো সমাধান আমরা দেখি না। একদম যদি জহির রায়হানের সময় থেকে শুরু করেন, তার সময় থেকে শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড থেকে 21শে আগস্ট গ্রেনেড হামলা, এগুলোর কোনো শেষ নাই। ঘটনাটা ঘটে, এবং আপনি যদি সাগররুনি হত্যার দিকেও দেখেন যে এগুলো চলছে, এগুলোর কোনো এভিডেন্স নাই, এবং এগুলো শেষও করা হচ্ছে না, কারণ কেউই সাহস করে না সেই সরকারটার বদনাম হবে, অথবা এখানে কোনো ধরনের কোনো ব্যাপার আছে। তো সেটার ক্ষেত্রে হাদির খুনিকে পাওয়া গেছে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করব যে এটা বাংলাদেশের এক ধরনের কূটনৈতিক সফলতাও ধরা যায়। কারণ পাওয়া গেলেই সেটা স্বীকার করার কোনো বাধ্যবাধকতা ভারতের মতন একটা দেশের বাংলাদেশের কাছে তৈরি হওয়ার একটা অবস্থা তৈরি হয়েছে। জি, ওরা তার না স্বীকার করলেও পারত। জি জি জি, এটা আমাদেরকে একটা পজিটিভ মেসেজ দেয় অবশ্যই, এবং আমরা আশাবাদী, এবং আমরা কিছুতেই চাই না ইতিহাসের বারবার যে ঘটনাগুলো ঘটেছে সেটার মতো এটা একটা অমীমাংসিত ব্যাপার হিসেবে থেকে যাক। একটা কথা শুধু একটু বলি, সেটা হচ্ছে শুটার এবং কিলার এটা তো এক না। আমরা পুরোটা জিনিস জানতে চাই আসলে। উসমান হাদি আসলে খুব বেশি যে পলিটিক্যাল এন্টিটি ছিল সেটাও না, বা তার হত্যার মাধ্যমে আসলে কি মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা সেটাও জানি না, কিন্তু এটুকু আমরা জানি, আপনারাই দেখিয়েছিলেন, যেটা একটা প্ল্যান্ড জিনিস ছিল, যে এই ছেলেটাকে আগে পাঠানো হলো। আপাত দৃষ্টিতে এই ছেলেটা জাস্ট একটা গুটি, হ্যাঁ, কিন্তু এই মাসুদ ছেলেটা, এটার পেছনে আসলে কারা, এইটুকু পর্যন্ত আসলে আমরা জানতেই চাই। কারণ নইলে আমাদের দেশে এখন এই যে তরুণ প্রজন্ম রাজনীতিতে আসছেন, কথা বলার একটা সংস্কৃতি তৈরি হচ্ছে, জি,
এই জায়গাটা তো আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কিংবা ভয়ের আড়ালে চাপা পড়ে আপা যাবে। শুটার এবং কিলার একজন নাও হতে পারে, এই শঙ্কাটা কেন? মানে এটার না কোনো না, যেমন এই যেই ছেলেটা এই কাজটা করেছে জি তার তো কোনো মোটিভ নাই, তাই না? মোটিভটা কার? এই কাজটা করালো কে? মানে নেপথ্যের নায়ক করা। জি জি, এই জায়গাটা আসলে বের অত দূর পর্যন্ত যাওয়া জরুরি। আমরা যেন এখনই খুব খুশি হয়ে না যাই যে আমরা শুটারকে পেয়ে গেছি। মানে ডিটেইল জি, ইনভেস্টিগেশনের কথা এটা আপনি দরকার, বলছেন। কারণ একটা দেশে যখন এ ধরনের ঘটনা হয় এবং সেটা থেকে পার পেয়ে যাওয়া যায়, এটা কিন্তু একটা Negative কাউকে ব্যাপার। কাউকে এটা একটা ভালো মেসেজ দেয় যে তাহলে এটা করা যায়। আমরা ওই জায়গাটাতে যেন না যাই। জি আপা, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই। ধরেন একটা যুদ্ধ তো শুরু হলো, তার নবম দশম দিন চলছে, এবং যেই যুদ্ধটায় কোনোভাবেই বাংলাদেশ পার্টি না, কিন্তু আমরা সাংঘাতিকভাবে সাফার করা শুরু করেছি। সরকারকে রেশনিং করতে হচ্ছে, গাড়ির তেল থেকে শুরু করে মার্কেটগুলোর আলোকসজ্জা বন্ধে এখনও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাচ্ছে জ্বালানি মন্ত্রণালয়, আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেগুলো বন্ধ দিতে হয়েছে। এগুলো সরকারের এই পদক্ষেপগুলো এক ধরনের প্রিভেন্টিভ স্টেপস। এই জ্বালানি যুদ্ধটা যদি হয় তাহলে সেই জায়গায় আমরা কতখানি সাফার করব এবং সেইটা আমরা আসলে অনুমান করতে পারছি কিনা, এবং এটা কি কেবল সরকারের ইস্যু কিনা, নাকি এই জায়গায় একটা চূড়ান্ত রকমের রাজনৈতিক ঐক্যমত্যও দরকার আছে? জি জি, অবশ্যই। এবং এখানে শুধু রাজনৈতিক না, এখানে প্রত্যেকজন নাগরিকের কন্ট্রিবিউশন দরকার আছে। আমরা যখন দেখি যে একজন ভয়ের কারণে অনেকগুলো তেল কিনে নিয়ে বাসায় রেখে দিচ্ছেন। আমি একজনের শুনেছি 30 থেকে 40 লিটার বাসায় ডিপোজিট করে রেখেছেন, অথচ তার এটা দরকার নাই। তো এই জায়গাগুলো কিন্তু আমরা কোভিডের সময় এটার একটা ডেমো দেখেছি, এরকম হয়। এবং এটা শুধু আমাদের দেশকে দোষ দিলে হবে না, এটা উন্নত বিশ্বেও হয়েছে। জার্মানির একটা সিন আমার মনে আছে যে একটা টিস্যু পেপারের রোল নিয়ে দুইজন মহিলা সুপার শপে মারামারি করছে, দেখেছিলাম। তো এটা আমাদের আসলে এখানে লবণ নিয়ে এরকম হয়েছিল, আপনার জি মনে আছে? জি জি জি। তো আমাদের জন্য, বিশেষ করে সরকারের জন্য আসলে ওই যে বুঝে ওঠার আগেই, পা শক্ত হওয়ার আগে এরকম একটা গ্লোবাল চ্যালেঞ্জ সামনে চলে আসাটা, এটা আসলে একটা বড় ব্যাপার। এবং এটা মিটিগেশনের জন্য খুব দ্রুত একটা সেল তৈরি করা দরকার। কারণ আমার মনে হচ্ছে যুদ্ধ যদি হয়তো কিছুটা শিথিলও হয়, আমাদের চ্যালেঞ্জটা আরও কিছুদিন পার করতে হবে। তো আমরা আসলে কি করব? আমরা কি রেশনিং করব? কোথায় রেশনিং করব? কতক্ষণ করব? এইটার জন্য একটা এক্সপার্ট সলিউশন দরকার। এখানে ট্রায়াল অ্যান্ড এররে আগানো যাবে না, কারণ মানুষ খুব খুব গরম হয়ে আছে, তাই না? মানুষ যখন প্যানিকে থাকে তখন তারা যে কোনো বিষয়ে একটা অ্যাবসলিউট সলিউশন চায়। তো এই জন্য আমার মনে হয় যে একটা এক্সপার্ট বোর্ড করা দরকার, যেখান থেকে নির্দেশগুলো আসবে এবং সেখানে যাকে দরকার, এটা বিরোধী দল হোক, নাগরিক হোক, যাকে দরকার সেখানে তাকে পাওয়া সম্ভব। মানে আপনি কি একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের মতো জি। কিছু বলছেন? জি অবশ্যই। জি। প্রফেসর খান, আপনার কাছে আমি দুটো বিষয় বুঝতে চাই, যেহেতু আপনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়েই কাজ করেন মূলত। এই যুদ্ধটা প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে ইঙ্গিত দিচ্ছিলেন যে অন্তত 2 সপ্তাহ 3 সপ্তাহ থাকবে, এখন পর্যন্ত লক্ষণ কি? এই যুদ্ধটার কতদিন স্থায়ী হতে পারে? এটি হচ্ছে প্রথম জায়গা। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি গতকালকে থেকে দেখেন তাহলে দুই পক্ষেরই, মানে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইরান, তাদের টার্গেটটা চেঞ্জ হয়ে গেছে। সবগুলো হচ্ছে জ্বালানি ক্ষেত্র, তেলের খনি, রিফাইনারি, সেখানে আক্রমণ হচ্ছে। আজকে ইরানও বাহরাইনে আক্রমণ করছে, আর ইরানের 30টার মতো এরকম আপনার রিফাইনারি বা তেলের খনিতে হামলা হয়েছে। ফলে এইটা একটা, মানে আর ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ থাকছে, নাকি এটা আসলে সবার যুদ্ধ হয়ে যাচ্ছে সাফারিং এর দিক দিয়ে? ধন্যবাদ। দুটো খুবই জটিল প্রশ্ন। কতদিন? এই প্রশ্নের উত্তর ডোনাল্ড ট্রাম্পের কাছে নাই, নেতানিয়াহুর কাছেও নাই, এখন মোস্তফা খোমেনির কাছেও নাই। কেন নাই এটা আমি বলছি। এটা প্রথম কথা, এই যুদ্ধটাতে 3টা পার্টি। একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, একটা হলো ইসরায়েল, আর একটা হলো আপনার ইরান। ইসরায়েলের মোটিভ ইজ ভেরি ডিফারেন্ট। তার দরকার হলো যে ভেরি ফ্র্যাগমেন্টেড ইরান, যেটা খুব উইক একটা ইরান, এবং এই উইক ইরানের কি ফরম্যাট হবে না হবে সেটা নিয়ে তাদের কোনো গেম প্ল্যান নেই। আলটিমেটলি অবজেক্টিভটা হলো এটাকে উইকেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপ্রোচটা ছিল ডিক্যাপিচুলেট করা। না, ডিক্যাপিচুলেট করা মানে হলো যে টপ টিয়ার লিডারশিপকে সরিয়ে দিয়ে শেষ না। অ্যান্ড লেট দ্য কান্ট্রি রান, উইচ ওয়াজ দি ভেনেজুয়েলা মডেল।
এখন মুশকিলটা হচ্ছে যে ইরান সম্পর্কে ধারণার ক্ষেত্রে বেশ কিছু ঘাটতি আছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের ক্ষেত্রেও হয়েছিল, যে আফগানিস্তানকে আপনি হোমোজিনাস এন্টিটি ধরার ফলে প্রবলেমটা হয়ে গেছে যে এটা অনেক মোজাইক বেসড একটা এথনিক গ্রুপ। ফলে আপনি হাজারার সাথে তাজিকের সম্পর্ক, তাজিকের সাথে উজবেকের সম্পর্ক ওই আফগানিস্তানে হচ্ছিল না, ফলে পশতুনরা পারেনি। পরবর্তীতে যখন পশতুনরা দে ক্রিয়েটেড তালেবান, অল ইনক্লুসিভ তালেবান, তখনই একটা স্টেবিলাইজেশন এসছে। এটা মূলত কাতারে যে ডিসকাশনগুলি হয়েছিল সেখানেই হয়েছে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইরানের ক্ষেত্রে আবার এটা পুরোটাই ডিফারেন্ট। ইরান ইজ আ ভেরি ন্যাশনালিস্ট সোসাইটি এবং হোমোজিনিয়াস সোসাইটি, এবং মোস্ট ইম্পর্টেন্টলি খোমেনিকে তারা সবসময় দেখছেন অ্যাজ এ থিওলজিক্যাল লিডার। সে থিওলজিক্যাল লিডার না, সে স্পিরিচুয়াল লিডার। স্পিরিচুয়াল লিডার, শিয়া রিলিজিয়ন ইজ ভেরি ডিফারেন্ট দেন দি কনসেপ্ট অফ রিলিজিয়াস লিডার। এটা আমাদেরকে বুঝতে হবে। ফলে স্পিরিচুয়ালটা কেমন, আপনি রুমি পড়েন, হাফেজ পড়েন, খৈয়াম পড়েন, সব এখান থেকে এসছে। ফলে এই স্পিরিচুয়ালিটিতে যখন আপনি ডিক্যাপিচুলেট করলেন, এন্টায়ার ইরানে যে ফ্র্যাগমেন্টেশনটা ছিল এটা ইউনাইটেড হয়ে গেছে, যে কারণে এখন তারা কথা বলছে গ্রাউন্ড ফোর্সেসের ক্ষেত্রে। এবং গ্রাউন্ড ফোর্সেস যখন আপনি ডিপ্লয় করতে যাবেন তখন নিশ্চিতভাবে এটা একটা ম্যাসাকার পর্যায়ে চলে যাবে। এবং সেই ক্ষেত্রে আবার চিন্তা করছে যে কুর্দিশকে দেওয়া যায়। আপনি যখন এই কুর্দিশ অ্যাক্টিভিটিসগুলিকে অ্যাক্টিভেট করবেন, এটা ইমিডিয়েটলি ফল ব্যাক এফেক্ট হবে সৌদি আরব থেকে সব জায়গায়, কারণ কুর্দিশরা ডেফিনেটলি দে উইল বি রিটালিয়েটিং, মানে ভিতরে ঢোকার পরেও তারা বাইরেও করবে। যে কারণে আপনি ইরানে দেখছেন ইনস্টেবিলিটি, ইয়েমেনে দেখছেন ইনস্টেবিলিটি। ফলে এই জায়গাতে যে গেম প্ল্যানটা যেটা শুরু করা হয়েছিল, এই গেম প্ল্যানটা সরে গেছে, সুতরাং সেই জায়গাতে নাই। সেকেন্ড যে কোয়েশ্চেনটা আপনি তাহলে কি করলেন, যুদ্ধটা সহসাই থামছে না? অ্যাবসলিউটলি নট। সেকেন্ড যেটা হচ্ছে যে নন কনভেনশনাল অ্যাপ্রোচ। 12 দিনের যে যুদ্ধটা হয়েছিল গত বছর, সেইখানে জুলাই। ইরান টেস্ট করেছে তার মিসাইল ক্যাপাসিটি, এবং সেইখান থেকে সে এক্সপেরিমেন্ট করে ম্যাপিং করেছে কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং ইসরায়েল সেটাকে রিটালিয়েশন করে তারও একটা এক্সপার্টিস। এখন ইরানের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে যে টেকনোলজিগুলি ইউজ করা হচ্ছে সেগুলি হলো লো কস্ট হাই ইম্প্যাক্ট। আর আপনার ইরান মানে ইসরায়েল বা বাকিরা যেটা রিটালিয়েশন করছে, হাই কস্ট হাই Low ইম্প্যাক্ট impact। হয় নাই এখনো। যে কারণে আপনি দেখতে পাচ্ছেন যে ইরানের এখনো, যদিও আপনার ক্যাজুয়ালিটি লেভেল ইজ ভেরি লো, বাট ইম্প্যাক্ট লেভেল ইজ ভেরি হাই। যে কারণে পুরো ফোকাসটাই তারা সরিয়ে দিয়েছে 3 জায়গাতে। একটা হলো আপনার হার্টল্যান্ড, মানে আপনার আর্টারি যেটা, সেটা হলো অয়েল রিফাইনারি, যে কারণে আপনি কাতারে দেখলেন, বাহরাইনে দেখলেন, সব জায়গাতে দেখছেন। সেকেন্ডটা দেখবে আপনি কিছুদিন পরে দেখবেন ডিস্যালিনাইজেশন প্ল্যান্টগুলির উপরে আঘাত হবে। 60% অফ আজকে হয়েছে অলরেডি। মিডল ইস্টের 60% অফ মিডল ইস্টের পানি আসে হলো ডিস্যালিনাইজেশনের ফলে, সেটাকে কাটবে। এবং এটার রিটালিয়েশনে নিশ্চিতভাবে ইরানের ক্ষেত্রে হবে তেল। এখন এই তেলের যখন এফেক্টটা হবে, সেই সাথে যখন হরমুজের ক্ষেত্রে আমরা যে স্ট্যাগনেশনটা দেখছি, এই স্ট্যাগনেশনে দেখেন যে অনেক জাহাজ কিন্তু এখন আমেরিকান সাপোর্ট নিতে যাচ্ছে না, কারণ পোস্ট কনফ্লিক্টে দে ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু ট্রাবল। সুতরাং এই ইন্স্যুরেন্স বেড়ে গেছে, সব কিছু বেড়ে গেছে। এই জায়গাতে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে নন কনভেনশনাল অ্যাপ্রোচের মধ্যে হরমুজকে আটকে রেখে যে আপনি এই মুশকিলটা, সবাই হিসাবটা করে যে 20% তেল ইনক্রিজ এশিয়ান মানে এশীয় দেশগুলির দিকে আসে। নোবডি ইজ টকিং অ্যাবাউট 60% অফ ফুড গ্রেইনস টু মিডল ইস্ট কামস থ্রু দ্যাট পার্টিকুলার হরমুজ। তার মানে আপনার ইস্ট বাউন্ড আর ওয়েস্ট বাউন্ডের মধ্যে আপনি দেখছেন যে একটা অসামঞ্জস্যপূর্ণ অবস্থা। সেই কারণে এই নন কনভেনশনাল অ্যাপ্রোচটা হওয়ার ফলে আপনি যত না দেখবেন যে কনভেনশনাল মিলিটারি ফোর্সেসের ইউজ, তার চেয়ে বেশি হলো এই প্যাটার্নটা হলো সবচেয়ে ডেঞ্জারাস প্যাটার্ন। এটা 3টা দিক আছে। একটা হলো পলিটিক্যাল ফল আউট, পার্মানেন্ট ডিপ রুটেড মিসট্রাস্ট হয়ে যাবে। সেকেন্ড, আপনি একসময় দুবাই, সৌদি আরবকে ভাবতেন যে সেফ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন, এটাও চলে যাবে। থার্ড, ইউ আর অলসো গোয়িং টু সি যে এই দেশগুলির মধ্যে আইদার তারা যদি ইসরায়েলের সাথে মিলে ইরানের দিকে যায়, আঘাত করে, এবং তারা যদি আঘাত না করে, এটা একটা ইম্পসিবল সিচুয়েশনে তারা পড়ে গেছে। সুতরাং সেই জায়গাতে দুটাই অপশন। একটা হলো আমেরিকানদের কাছ থেকে সাপোর্ট চাওয়া, যে আমার সিকিউরিটি দাও, ইন দ্যাট কেস সভরেন্টি কম্প্রোমাইজ। আর অন্যদিকে যদি আপনি সভরেন্টি কম্প্রোমাইজ না করেন, যেটা আমি শুনছিলাম আজকে, যে সৌদি আরব খুব সম্ভবত একটা ইনফর্মাল কমিউনিকেশন চ্যানেল ইরানের Open সাথে করতে চায়। ওপেন করেছে, এবং সেইটার ক্ষেত্রে নেতানিয়াহু কেন্দ্রিক যে অ্যাপ্রোচটা পুরোটাই ডিপেন্ড করবে যে এই কনভারসেশন নর্মালাইজেশন, সৌদি ইসরায়েল নর্মালাইজেশন ইজ ওভার, এটা আর হচ্ছে না। ফলে এই জায়গাতে গিয়ে নেতানিয়াহুকে কেন্দ্র করে সলিউশনটা কি আসবে, সেটার উপরে আমরা দেখতে পারবো যে স্টেবিলাইজেশন। আমি একটু ইসরাফিল খোসরা আপনার কাছে যেটা বুঝতে চাই, তাহলে আপনি যদি দেখেন যে $64 থেকে একটু আগে আমি দেখলাম $115,
G7 কান্ট্রিগুলোর স্ট্যান্ড আপনি দেখেছেন, ওপেক প্রায় আপনার ওপেকও আসলে এক প্রকার হাল ছেড়ে দিয়েছে, কিছু করার নাই। ফলে ধরেন আমরা তো এখন তেলের দাম প্রতি মাসের শেষে মানে শুরুতে অটোমেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে করি। সরকার এখন পর্যন্ত বলছে তার জ্বালানির দাম বাড়ানোর কোনো আগ্রহ বা ইচ্ছা নাই। সেটা আসলে কতক্ষণ সম্ভব হবে যদি তেলের দাম বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকে? কারণ আমাদেরকে স্পট মার্কেট থেকে যদি কিনতে হয়। ফলে একটা 2 সপ্তাহের সরকারের জন্য একটা দুর্ভাগ্যও কিনা, বা এটা একটা নতুন বাড়তি চ্যালেঞ্জ হয়ে গেল এই জ্বালানি পরিস্থিতিটা সামাল দেওয়া? দুর্ভাগ্য না, এটা চ্যালেঞ্জ। ধরেন আমাদের প্রথমে একটা জিনিস কিন্তু একনলেজ করতে হবে, এটা কোনো জাতীয় সমস্যা না, এটা একটা আন্তর্জাতিক সমস্যা। হ্যাঁ, সো আমাদের এটা ফার্স্ট রিয়েলাইজ করতে হবে। আমরা কিন্তু এনার্জি সিকিউরিটি অনেক কনসার্ন, কিন্তু আমার তার চেয়ে বেশি বড় কনসার্নটা হচ্ছে বাংলাদেশের জনশক্তি রপ্তানির কিন্তু বিগেস্ট ডেস্টিনেশন মিডল ইস্ট। জি। আমার রেমিটেন্সের সোর্সটা কিন্তু সেখানে। এনার্জি প্রাইসেস গ্লোবালি যখন এফেক্টেড হবে, বাংলাদেশের কিছু এফেক্টেড হবে। সেটা শকটা আমরা কেমনে নিব, ওটা একটা দেখার বিষয় আছে। আমরা ইকোনমিক অ্যাডজাস্টমেন্টগুলো কেমনে করবো, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টগুলো কেমনে করবো, এটা দেখার বিষয় আছে। কিন্তু আমাদের রেমিটেন্সেস এফেক্টেড হয়, দিস ইজ আমাদের কিন্তু দেশে একটা বড় আর্নিং একটা পার্ট, 90 লাখ মানুষ প্রায়। অফকোর্স। এবং আমাদের কিছু বাংলাদেশের ভাইরাও কিন্তু নিহত হয়েছেন, কিন্তু 3 জন দেখলাম এর বাহরাইনে মধ্যে। কিন্তু সৌদি আরবে মনে হয় একজন নিহত হয়েছে, একজন বাহরাইন। তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। এবং এটা কিন্তু মেইন কনসার্নটা আমার এখানে। ধরেন আপনার জ্বালানির ক্ষেত্রে আমাদের কিছু অল্টারনেটিভ সলিউশন থেকে যেতেই হবে। যদি যুদ্ধটা প্রলংড হয় তাহলে আমাদের অল্টারনেটিভ সোর্সেস থেকে যেতে হবে। স্পট বাইং আছে, ইস্টে আমাদের সোর্সের দিকে দেখতে হবে, যেখানে রাশিয়া আছে, ব্রুনাই আছে, মালয়েশিয়া আছে, এগুলো দেখতে হবে। এবং কোনো না কোনোভাবে বাট ওভারঅল গ্লোবাল মার্কেটে যখন একটা শিফট হবে প্রাইসে, কিছুটা আমরা এফেক্টেড হবো। সো ওই ক্ষেত্রে সরকার একটা রেসপন্সিবিলিটি, আমি এখানে একটা বেসিক্যালি একটা কোঅর্ডিনেট এফোর্ট কেমনে করা যায়, যেটা আপা বলেছেন কিছুটা, যেখানে আমরা এখানে বেসিক্যালি আপনার এখানে একটা বেসিক্যালি আমাদের একটা রাষ্ট্রীয়ভাবে অথবা জাতীয়ভাবে কিন্তু এখানে একটা একতাবদ্ধভাবে এটাকে মোকাবেলা করতে হবে। আর প্যানিক বাইং এই ধরনের সিচুয়েশন ইজ ভেরি কমন, যেটা আপা কোভিডের কথা বলেছেন। গ্লোবাল যখন এরকম একটা ঘটনা ঘটে, প্যানিক বাইং ইজ ভেরি কমন। এবং এক্ষেত্রে সরকারকে বারবার আশ্বস্ত করতে হবে, এটা সরকার আশ্বস্ত করছেও। আপাতত কিন্তু জ্বালানির প্রাইস, ফুয়েল প্রাইস কিন্তু বাংলাদেশে স্টেবল আছে, কিন্তু আমাদের মজুদ আছে। এবং যেটা আমি শুনছি আগামী 2 মাসের জন্য মজুদ আছে। যদি যখন প্রলংড হবে তখন একটা রিভিশনের ব্যাপার আসবে, কথাবার্তা আসবে। কিন্তু না, মজুদ 2 মাসের নাই, মানে পরিকল্পনা যা আছে তা দিয়ে আমরা 2 মাস চলতে পারবো হয়তো। জি। সো মেইন আমাদের এখন যেটা হবে, কনসার্নটা হবে আমাদের রেমিটেন্স ইজ বিগ কনসার্ন, বিকজ কিন্তু আপনার রেভিনিউ স্ট্রিমের বড় পার্টটা হলো আপনার কিন্তু কিন্তু সেখানে তো আমাদের কিছু করার নাই। মানে দুবাইতে কখন অফিস আদালত কলকারখানা চালু হবে বা আমিরাতে, সেটা আমাদের হাতে নাই। জি জি। এই ক্ষেত্রে আমাদের ডিপ্লোমেসিটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের যখন এই ধরনের একটা ঘটনা ঘটে, তখন কিন্তু আপনার মানে বাংলাদেশ তো কোনো বিচ্ছিন্ন কোনো দ্বীপ না, উই আর পার্ট অফ দ্য গ্লোবাল ওয়ার্ল্ড। সো আমাদের ধরে নিতে হবে যে যুদ্ধটা যদি প্রলংড হয় আমরা এফেক্টেড হব। কিন্তু সেই ক্ষেত্রে বিগেস্ট আমরা আমদানি নির্ভর। সো জ্বালানির প্রাইসের সাথে কিন্তু প্রাইস ইনপুট, আপনার ইম্পোর্ট প্রাইসের ইনপুটের দাম বেড়ে যাবে কিন্তু অ্যাজ ওয়েল। সো ওইখানে পরিবহন খরচ বাড়বে, আপনার কাঁচামালের দামও বেড়ে যাবে। এবং শাহাব ভাই একটা ভালো কথা বলছেন, ফুড গ্রেন অনেক, ওখানে কিন্তু ফুড গ্রেনের প্যাসেজটাও কিন্তু আছে। কাজে এখানে গ্লোবাল একটা শিফট হবে, গ্লোবালি আমরাও এফেক্টেড হব। এখন দেখার বিষয় হচ্ছে যুদ্ধটা কতদিন চলে এবং অ্যাকর্ডিংলি আমাদের প্ল্যান করে। আবার কোনো রকম আপনি এখানে কনসোলিডেটেড প্ল্যান নিয়ে এখন আগাতে পারবেন না, কারণ আপনি দেখতে হবে। কিন্তু আপনার এটা নিয়ে আপনি লং টার্ম প্ল্যানিংও করতে পারবেন না, শর্ট টার্ম প্ল্যান করে কিন্তু আপনার আগাতে হবে সমস্যাগুলোকে মোকাবেলা করে। তার মানে হচ্ছে এই জায়গাটায় ক্রাইসিস যত বাড়বে সেখানে গভর্নেন্সের প্রশ্ন বোধহয় তত বেশি আসবে। এবং আমাদের এখানে একটা গোষ্ঠী সবসময় থাকে যারা কোনো না কোনোভাবে সরকারের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় বা ক্ষমতাসীনদের সঙ্গে সম্পৃক্ত হয়ে এই ধরনের পরিস্থিতির সুযোগ নেই। সেটা আমরা রমজানের দ্রব্যমূল্যের ক্ষেত্রে যেরকম দেখি, যে কোনো ক্রাইসিসের সময় দেখি। আমরা কোভিডের সময় মাস্ক নিয়ে দেখেছি, যে মাস্ক আমরা সারা পৃথিবীতে দিয়েছি, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সেটা আমাদের দেশের লোকজন একটা কৃত্রিম সংকট তৈরি করেছে। ফলে সেই জায়গায় সেই গভর্নেন্সটা নিশ্চিত করতে পারবে কিনা এই সরকার, সেই প্রসঙ্গে আমরা কথা বলবো। এই পরিস্থিতিতে বাংলাদেশ কি করবে, বিশেষ করে ইসরাফিল ঘোষ, আপনি জানেন যে এই ধরনের সংকটে আমাদের একটা গোষ্ঠীর সুবিধা নেই এবং এই ক্ষেত্রে ব্যবসায়ীদের দিকে অভিযোগ থাকে, একটা সিন্ডিকেট তৈরি হয়, ক্ষমতার একটা বলয় থাকে, কখনো কখনো হয়তো প্রশাসন বা আমলাতন্ত্রের একটা অংশও থাকে। ফলে গভর্নেন্সের একটা বড় প্রশ্ন আসছে, একটা নতুন গভর্নমেন্ট। ফলে এই ক্রাইসিসটা ম্যানেজ করার জন্য রাজনৈতিক সদিচ্ছা আমরা দেখছি প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের কথাবার্তায়, কিন্তু ধরেন রাস্তায় চাঁদাবাজি, সামনে ঈদের পরিবহন, সেগুলো চ্যালেঞ্জ করার জন্য পুলিশ, প্রশাসন এবং শ্রমিক মালিকদের যে সদিচ্ছা দরকার, ব্যবসায়ীর যে সদিচ্ছা দরকার, নাগরিকদের যে সচেতনতা দরকার, গণমাধ্যমের যে দায়বদ্ধতা দরকার, সেগুলো নিয়ে আপনি কতখানি আশাবাদী? দেখেন, প্রথমত এই সরকার দায়িত্ব নিচ্ছেন বড়জোর 2 সপ্তাহ।
এবং ইন জেনারেল এই ধরনের সমস্যা মোকাবেলা করতে হলে কিন্তু আপনার একটা কনসোলিডেটেড এফোর্ট দরকার, সরকার একলা পারবে না। করতে হলে সকল স্টেক হোল্ডার্সকে নিয়েই করতে হবে, সকল স্টেক হোল্ডার মধ্যে ডায়ালগ থাকতে হবে, এবং আপনার মার্কেটকে অপারেট করতে দিতে হবে। মার্কেট শুড অপারেট বাই ইটসেলফ। আমি যে ফ্রি মার্কেট ইকোনমির কথা বলছি, আপনার জেনুইনলি একটা ফ্রি মার্কেট ইকোনমিকে আপনি অপারেট করতে দিতে হবে। তো এখানে যখন দেখেন আমরা গত 15 বছরের সমস্যাটা কী ছিল, যখন ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় একটা অলিগার্কিক সিস্টেম ক্রিয়েট হয়েছে, এখানে 4-5টা গ্রুপ বাংলাদেশের মানে সম্পদকে কুক্ষিগত করে ফেলেছে। হ্যাঁ, এবং সেটা আপনি যদি বলেন যে বাজারই বলেন, আপনি তেলের বাজার বলেন, সয়াবিন শুরু এভরিথিং কুক্ষিগত, এবং যেখানে জেনুইন ব্যবসায়ীরা যারা ছিলেন, অবশ্য স্পেশালি স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যারা আছে, তারা কিন্তু সুযোগ পায়নি। সো আপনার প্রথমত ওই জায়গাটা ক্রিয়েট করতে হবে, মার্কেটটাকে আপনি অপারেট করতে দিতে হবে, যেখানে সকলের সমান সুযোগ থাকবে। যে কোনো বিএনপি কিন্তু আমি বারবার খালি বলছি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি, আমরা খালি রাজনীতিতে কিন্তু গণতন্ত্রের চর্চার কথা বলি, বাট অর্থনীতিতে গণতন্ত্রের চর্চার কথা আমরা বলি না। সো এই সিচুয়েশনটা মানে অর্থনীতিতে যদি কোনো বৈষম্য না থাকে, যে লেভেলের অপারেটর হোক সকলের সুযোগ থাকবে সমান মার্কেটে অপারেট করার জন্য, ব্যবসা করার জন্য, স্বাচ্ছন্দ্যে ব্যবসা করার জন্য একটা সুযোগ আপনাকে কিন্তু ক্রিয়েট করতে হবে। সো এই জায়গাটা একটু সময় লাগবে, এটা আপনি ওভারনাইট করতে পারবেন, এটা সিস্টেমিক প্রবলেম। কিন্তু এই যে এখন যে এই যে যুদ্ধের জন্য যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আপনার কনসোলিডেটেড এফোর্ট, এটা কিন্তু আপনার ইমিডিয়েটলি সলভ করতে হবে। সিস্টেমিক চেঞ্জ উইল টেক টাইম, সেটা আমরা হয়তো শুরু করতে পারবো। এখন দরকার একটা কনসোলিডেটেড এফোর্ট। আর একটা হচ্ছে কি, আমাদের ইন্টারনাল ক্যাপাসিটি বিল্ডিং লাগবে। আপনি যদি মার্কেট অপারেট করতে দিচ্ছেন, আমাদের ইন্টারনাল ক্যাপাসিটি বিল্ডিং কাজ শুরু করতে হবে। ঠিক আছে, এটা আমাদের প্রোডাক্টিভিটি বলেন, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বলেন, মার্কেট ডাইভার্সিফিকেশন বলেন, এই ক্ষেত্রে আমাদের বেশি মার্কেটকে ডাইভার্সিফাই করতে হবে এবং অন্য অনেক প্লেয়ারদেরকে মার্কেটে অ্যালাউ করতে হবে, সো দে কাম অ্যান্ড অপারেট ইন দ্য মার্কেট, যেটা ট্রু সেন্সে ফ্রি মার্কেট ইকোনমি আমরা পাই। হ্যাঁ, সো এটা একটা সিস্টেমিক চেঞ্জ, কোয়ালিটেটিভ চেঞ্জ। সেটা আমরা যদি এখন আশা করি যে 1 বছরে হয়ে যাবে, সেটা হবে না, ইট উইল টেক সাম টাইম। বাট দেখার বিষয় যে আমাদের সদিচ্ছা আছে কিনা, আমরা প্রসেস শুরু করছে কিনা। এবং আপনারা যদি আমাদের পলিসিগত আমাদের ইশতেহারটা দেখেন, আমাদের 31 দফা দেখেন, আমাদের ইকোনমিক পেপার যে আমরা পজিশন পেপার আমরা লঞ্চ করেছি, আমাদের $1 ট্রিলিয়ন কাগজে কলমে ভালো আছে। সো এটা আমাদের এখন জাম্প স্টার্ট করতে হবে, কাজটা করতে হবে। কিন্তু আপনার সেই টিমটা আছে কিনা, লাইক আপনি এটা করার জন্য তো আপনার ম্যাজিস্ট্রেট লাগবে, আপনার প্রশাসন লাগবে, আপনার পুলিশের আন্তরিকতা লাগবে। আপনার ক্যাপাসিটি বিল্ডিং এখন থেকে শুরু করতে হবে। যদি এখন থেকে শুরু করেন, আমরা ইনশাআল্লাহ 2-3 বছর পরে কিন্তু ফল পাবো। জি, আপনাকে একটু থামাই প্রফেসর খান, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে উনি প্যানিক বাইং এর কথা বলছিলেন এবং এর বিপরীতে আপনি সম্ভবত একটু আগে বলছিলেন যে আমাদের কোনো স্ট্র্যাটেজিক কমিউনিকেশন মেকানিজম নাই। এই প্যানিক বাইং এর বিপরীতে পাবলিক কনফিডেন্স ফেরানোর যে জায়গা, সেই জায়গাটা আমরা ব্যর্থ হচ্ছে কিনা, এবং এটা নিশ্চিতভাবে শুধু এই সরকারের না, মানে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে কিনা। কারণ যে লোকটা 4 ঘন্টা ধরে লাইনে আছেন, তিনি হয়তো আরেকটা স্টেশনে আবার যাচ্ছেন তেল নিতে, কারণ তিনি বিশ্বাস করেন তিনি আর তেল পাবেন না, অথবা তেল হয়তো যারা খুব প্রভাবশালী তারা শুধু পাবে। এর বিপরীতে আমরা আসলে এই কাজটা করতে পারছি কিনা। আমার মনে হয় যে বাংলাদেশের সোশ্যাল সাইকোলজি বলে একটা বিষয় আছে, এটা হলো মোস্ট আন্ডারস্টাডিড সেক্টর। মানে এটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি বলেন, গভর্নমেন্ট বলেন, তারা সবসময় মনে করে আমরা সবই জানি। আমি একটা কথা বারবার বলি যে দ্য নিউ গভর্নমেন্ট শুড আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, যেটা ইসরাফিল বলছিলেন, অ্যান্ড অ্যাবসলিউটলি রাইট, ডেমোক্রেটাইজেশন অফ মার্কেট, ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি, রাইট? এটাকে করতে গেলে যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনাকে একটা পুল অফ রিসোর্স তৈরি করতে হবে। এই পুল অফ রিসোর্সটা যারা টোটালি আন্ডারস্ট্যান্ডস দ্য পাবলিক সাইকোলজি। দেখেন, আমাদের এই গত 2 বছরে একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে যে আপনার সোশ্যাল মিডিয়ার পেরিলসগুলি আমরা দেখতে পেয়েছি, রাইট? পজিটিভ দিকটাও দেখেছি, নেগেটিভটাও দেখেছি। এবং আপনি দেখেছেন যে মিস ইনফরমেশন, তারপরে এবং এইখানে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের একটা মজার দিক আছে, সেটাকে বলা হয় এটারও একটা ডিমান্ড সাইড আছে, এটা একটা মার্কেট সাইজ আছে, সেন্সেশনালাইজেশন। এখন সেই জায়গা থেকে আসলে শুধুমাত্র যে সরকার যদি মনে করে যে আমি সব কিছু করবো তো হবে না। সেখানে যেরকম মিডিয়ার একটা বড় ভূমিকা আছে, যে মিডিয়া কী ধরনের মেসেজ পাবলিককে দিচ্ছে, আপনার সোশ্যাল মিডিয়া কী ধরনের মেসেজ আপনি পাবলিককে দিচ্ছেন, তাই না? হোয়াটসঅ্যাপে দেখেন, হোয়াটসঅ্যাপে তো গেলে মানে ইট হ্যাজ অলরেডি বিকাম ইউনিভার্সিটি, তাই না? হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি তো বলে। এবং আমাদের একটা বড় দুর্ভাগ্য হচ্ছে এখন যেটা, যে আমাদের আশেপাশের দেশগুলি আমাদেরকে নিয়ে যে পরিমাণ মিস ইনফরমেশন ডিসেমিনেট করে, সেইটাকে কাউন্টার করার জায়গা বাদ দিয়ে উই আর স্টিল ইন ডিনায়াল। তো এই জায়গাতে আমি মনে করি যে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে স্ট্র্যাটেজিক কমিউনিকেশনটা করা, যেটা সাধারণ মানুষের সাইকোলজি অনুযায়ী যাবে। এবং সেইখানে আপনাকে দেখতে হবে ডেমোগ্রাফি কীরকম, ডেমোগ্রাফি সাইজটা কীরকম, কী ধরনের চিন্তাভাবনা তারা করছেন, কী ধরনের
মানে অ্যাপেটাইট তাদেরকে সেই জন্য। সুতরাং সেই জায়গাতে গিয়ে আমাদের যেটা ইসরাফিল আর একটা ইন্টারেস্টিং কথা বলছিলেন, এটার সাথে খুবই ইম্পর্টেন্ট হলো যে আপনার ইনফ্লেশনের যে বিষয়গুলি, এটা আপনার আসবেই, ইট ইজ ইনএভিটেবল, এবং সেটা আপনি স্বীকার করেন আর না করেন, এবং সেটা যখন মানুষের কাছে যাবে খুব স্বাভাবিকভাবে তখন গভর্নমেন্ট উইল বি দি এনিমি নাম্বার ওয়ান। এখন সেই জায়গাতে গিয়ে আপনি জানেন যে এটা আসছে, তাহলে সেইখানে আসলে আপনি কমিউনিকেশনটা কি করছেন। সেকেন্ড হলো যে আপনার একটা বড় ধাক্কার জায়গা আসবে ব্যালেন্স অফ পেমেন্টসের ক্ষেত্রে। এখন ব্যালেন্স অফ পেমেন্টসের ক্ষেত্রে গেলেই যখন আপনি এখানে একটা মানে অলমোস্ট একটা ইম্পসিবল মেজারের মধ্যে যেতে হবে। আপনি কি ডোমেস্টিক ক্রেডিটকে কার্টেল করবেন, সাবসিডিকে রিঅ্যাডজাস্টমেন্ট করবেন, সেইগুলি খুবই আনপপুলার ডিসিশনস। বাট আপনি যদি মানুষকে এডুকেট না করেন এবং আপনি যদি ডিনায়ালের মধ্যে থাকেন, খুব স্বাভাবিকভাবেই তখন মনে হবে যে আমরা একটা পর্যায়ে গিয়ে, কিন্তু দেখেন ইউক্রেনের পরবর্তী যে ইকোনমিতে যে এফেক্টগুলি আসা শুরু করলো, যখন আপনি এটাকে অ্যাড্রেস করলেন না, তখন অটোমেটিক্যালি কিন্তু এটা আপনার স্ট্রাকচারাল ইস্যু হয়ে গেল। সুতরাং এই প্রবলেমগুলি 6 মাস পরে যখন, যেটার কারণে আপনি ইরান বা ইসরায়েল বা এই কারণে যে আপনার ইনফ্লেশন বা সবকিছু তৈরি হচ্ছে, এটা যদি আপনি অ্যাড্রেস না করেন, প্রবলেমটা হবে এটা হলো এটা আপনার স্ট্রাকচারাল এক্সিস্টেন্সিয়াল প্রবলেম হয়ে যাবে। সুতরাং সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে এই কমিউনিকেশনটা খুব ইম্পর্ট্যান্ট। কারা কমিউনিকেট করছেন এবং সরকারের ক্ষেত্রে কি ধরনের কমিউনিকেশন আসছে, ওই গতানুগতিক শুনে এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা শাহাব ভাই বলছেন, আপনার বেসিক্যালি বর্তমান গভর্নমেন্ট কিন্তু অলরেডি একটা ভঙ্গুর ইকোনমিকে কিন্তু ইনহেরিট করেছে। এটা কিন্তু সত্য কথা, এটা তো ডিনাই করার কোনো উপায় নেই। সো আমাদের এখন যেটা হবে যে এই সরকার কিন্তু হার্ড ডিসিশন নিতেই হবে আপনি যদি সামনে যেতে চান। হ্যাঁ, আনপপুলার ডিসিশন নিতেই হবে। সেক্ষেত্রে কমিউনিকেশন ইজ দ্য কি। আরটা হলো কি, মানে পপুলিজমের ওয়েভ একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে, আর রাষ্ট্র পরিচালনার রিয়ালিটি ইজ সামথিং এলস। সো এখানে কিন্তু একটা ডিস্টিংশন আছে। হ্যাঁ, সো এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমাদের এখন আমরা অনেক আনপপুলার ডিসিশন হতে পারে যেটা লং টার্মে গিয়ে রেজাল্ট দেবে। যেটা আমি বললাম যে আপনি যদি এখন শুরু করেন ক্যাপাসিটি বিল্ডিং, রেজাল্ট 2-3 বছর পাবেন, 2-3 বছর পরে গিয়ে পাবেন। এখানে জনগণের ধৈর্য ধরা একটা বিষয় আছে। সো কমিউনিকেশন ইজ অলসো দ্য কি, মানে জনগণকে আমলে নেওয়া এবং সেই কনফিডেন্স। আমি একটু মার্জিয়া মমতাজ আপনার কাছে আসতে চাই। ইসরাফিল খসরু বলছিলেন যে একটা অলিগার্ক শ্রেণী ছিল গত 15-17 বছর, ফলে সেইটা ভেঙে ফেলা গেল কিনা, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরে নাকি তারা এখনো সক্রিয়। ফলে আমরা কিন্তু এরকম অনেক সময় দেখি যে তাদের আসলে চরিত্রটা বদলায় না, তারা একই রকম থাকে। ফলে এই ধরনের সংকটের সেই সুযোগ যারা নিতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য সরকারের হয়তো রাজনৈতিক সদিচ্ছা আছে, কিন্তু সেই প্রশাসনিক সক্ষমতা এবং আন্তরিকতা কতখানি দেখেন এবং সেটা নিয়ে কতখানি আশাবাদ দেখেন আপনি? জি, আমি একটা বিষয় নিয়ে চিন্তা করছিলাম যে ডক্টর খান বলছিলেন যে এই জায়গাগুলোতে যেখানে আমাদের হয়তো কাজ নাই, কিন্তু এগুলোকে তো আউটসোর্স করা যায়, এবং এখনকার পরিস্থিতিতে এটাই সবচাইতে ক্লেভার কাজ হবে। আপনি যখন আরেকজনকে আপনার কাজের অংশ করবেন, সে আপনাকে ব্লেম করবে না, সে আপনার দোষগুলো ঢাকবে। এই পলিসিটা অনেক জায়গায় ভালো কাজ করেছে, ইনক্লুসিভনেস। জি, ইনক্লুসিভনেস। এবং আমরা কখনোই আমরা এই যে বাস্তবতাটা জানি যে একটা নতুন সরকার যখন কাজ শুরু করে তারা অনেক কিছু ইনহেরিট করে আগের সরকার থেকে। এই সরকারটাকে বলা যায় যে নেগেটিভ থেকে শুরু করতে হবে অনেক কিছু, নট ইভেন ফ্রম জিরো। এই কথাটা খুব মানে খুব আমাদের জন্য আশঙ্কার, কারণ মানুষ কিন্তু অপেক্ষা করতে রাজি না। মানুষ বলবে আমি তো ভোট দিয়েছি, আমার ভাগ্য এক্ষণ চেঞ্জ হয়ে যাবে। তাহলে মানুষের সাথে কমিউনিকেশনের জায়গাটা যদি আমি করতে না পারি, আমি আউটসোর্স করি। আপনি দেখেছেন বাংলাদেশে এই স্ট্র্যাটেজিটা আছে, বিভিন্ন সময় মসজিদের ইমামদেরকেও কাজে লাগানো হয়, বিভিন্ন সময় বিভিন্নভাবে স্কুলের টিচারদেরকে কাজে লাগানো হচ্ছে। একটা সময় আমরা দেখতাম এই যে বাচ্চাদেরকে টিকা দেওয়ার জন্য প্রাইমারি স্কুলের টিচাররা বাসায় বাসায় যেতেন। এই সবগুলো টুল সরকারের হাতে আছে, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, অনেকগুলো স্ট্রাকচার অনেক ভেঙে গেছে, এত বেশি দলীয়করণ হয়েছিল এবং এত বেশি মানুষ পালিয়ে গেছে, এখানে একটা গ্যাপ আছে। এবং আমি বলবো ইন্টারিমের সময় অনেক মানুষ শুধু নিজের সুবিধা আদায়ের চেষ্টা করেছে, এখানে স্ট্রাকচারের দিকে নজর দেওয়া হয় নাই। কিন্তু এখন এই জিনিসগুলোকে গোছানো দরকার এবং এটাকে আউটসোর্স করা উচিত। বিরোধী দল আছে, বিরোধী দল বলতে আমি বলবো পার্লামেন্টের আসলে কোনো দল নাই, পার্লামেন্ট ইজ ফর অল। পার্লামেন্টে যাওয়ার সাথে সাথে একটা দল দেশ হয়ে যায়, তাহলে এই জায়গাটাকে কাজে লাগায়। এরপরে সেকেন্ড লেয়ারে আসেন আপনি প্রশাসনকে কাজে লাগানো যায়, টুলগুলো আছে। এবং দেখেন মানুষ পজিটিভ মেসেজ চায় এবং সেটাকে বিশ্বাস করে,
এইটার যদি আমি একটা প্রমাণ দিই, গত এক সপ্তাহে জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী রাস্তায় জ্যাম দিয়ে যাচ্ছেন, এই মেসেজটা আমি একজন দুজনের কাছ থেকে শুনি না, অনেক মানুষ বলেছে, আমাকে অনেক রিক্সাওয়ালা বলেছে। তাহলে এইটাকে নিশ্চয়ই কোনো পিআর ফার্ম দিয়ে মানুষকে পৌঁছাতে হয় নাই, পজিটিভ মেসেজ মানুষের কাছে যাবে। তাহলে আমি বলবো যে এখানে প্রত্যেকটা টুলকে কাজে লাগানো উচিত। জি। এখানে আমাদের হাতে সবগুলো জিনিস আছে, জি, শুধু ওই যে বলেন না পুলিং দ্য শেষ অলিগার শ্রেণী মুক্ত হয়েছে দেশ। না, এটা তো হয় নাই, তাই না? পালিয়েছে কয়জন বলেন? কিন্তু একটা জিনিস হচ্ছে যে দেখেন, আমরা যেটাকে একটা বড় সংখ্যা মনে করি, তারা কিন্তু আসলে খুব বড় সংখ্যা না। আমি আপনাকে একটা উদাহরণ দিই, এটা কতটুকু সভ্য উদাহরণ হবে আমি জানি না। আপনি দেখবেন যে রাতের বেলা কিছু রাস্তায় কিছু কুকুর চিৎকার করে, মনে হয় কি পাড়া মাথায় উঠে যাচ্ছে, গিয়ে দেখবেন 4টা কুকুর। আমার কাছে মনে হয় যে এদের অবস্থাটা এখন এরকম। যদি এতই তাদের লোক থাকতো তাহলে 18তে তো এরকম নির্বাচন হইতো না। কেন 30% ভোট কাস্ট হবে না, তাই না? তাহলে এই দলটাকে আমাদের ভয় পাওয়ার কিছু নয়। প্রথম কথা, যারা রয়ে গেছে তারাও, তাদের মধ্যে ম্যানিপুলেটর হচ্ছে খুব কম, তাদেরকে ম্যানেজ করা ইস্যু না। তবে এখানে বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ আছে, আমি সরকারের চাইতে আমি বলছি দলীয়ভাবে দল একটা BNP চ্যালেঞ্জ আছে। সেটা হচ্ছে এখানে অনেক ইনফিল্ট্রেশন হয়েছে, এটাকে স্বীকার করা এবং সেগুলোকে খুঁজে বের করা। কারণ সুযোগ সন্ধানী সব সময় থাকবে। আপনি দেখবেন ক্ষমতার চারপাশে মাছি যেরকম মিষ্টির চারপাশে ঘুরে, ক্ষমতার চারপাশে অনেক সুযোগ সন্ধানী থাকে এবং তাদের আসলে কোনো দল নাই। তার দলটা হচ্ছে তার পেট, সে তার পেট ভরতে চায় এবং লং টার্ম পেট ভরতে চায়, সে তার সন্তানের পেট পর্যন্ত ভরাতে চায়, তাই না? এগুলোকে আইডেন্টিফাই করা এবং এগুলো থেকে পলিসির জায়গাটাতে আসা, যে আমি কাদেরকে দিয়ে আসলে কাজ করব তৃণমূলে, এই জায়গাটাকে যদি স্ট্র্যাটেজিক্যালি আইডেন্টিফাই করা যায় তাহলে আমার মনে হয় এটা অনেক বড় চ্যালেঞ্জ আমরা হবে। আমরা আমরা জ্বালানি সংকট, উৎকণ্ঠা, বাংলাদেশ কি করবে সেটা নিয়ে কথা বলছি। আমি একটু আপার কাছ থেকে শুরু করতে চাই। আপা, সেক্ষেত্রে বিকল্প উৎসের কথা বাংলাদেশ ভাবছে। এরই মধ্যে আমাদের অর্থমন্ত্রী চীনের সঙ্গে কথা বলেছেন, ভারতীয় হাইকমিশনের সঙ্গে কথা বলেছেন, মালয়েশিয়ার সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে, 2টো জাহাজ এসছে অলরেডি, ব্রুনাই দারুসালামের সঙ্গে কথা হচ্ছে। ফলে আমাদের নানান ধরনের বিভেদ আছে, ধরেন কূটনীতিতেও, যে আমরা চীনের কাছ থেকে নিব কিনা, ভারতের কাছ থেকে নিব কিনা। ফলে এই সংকটে আসলে সেগুলো ভুলে গিয়ে দেশের স্বার্থে যেটা করা দরকার সেটা করার জন্য একটা চূড়ান্ত রাজনৈতিক ঐক্যমত্য খুব অপরিহার্য কিনা? জি, রাজনৈতিক ঐক্যমত্যের আগে স্পেশালিস্ট দরকার আমাদের, তাই না? কেউ কেউ কিন্তু আবার এটাও বলছেন যে আমরা একটু বেশি দামে হলে আমেরিকা থেকে কেনা দরকার, তাহলে আমরা ওদিক দিয়ে কিছু সুবিধা পাবো, ট্যারিফ জনিত কিছু সুবিধা পাবো। তো সেটাতে আবার আরো বিষয় হয়, ডক্টর খান বলেছেন, সেখানে আবার অনেক কিছু জিনিস কম্প্রোমাইজ করতে হবে কিনা সেটাও একটা প্রশ্ন আসে। এখানে আসলে আগে দরকার এক্সপার্টস এবং অপশনস, এবং সব কিছুর বটম লাইন হচ্ছে আপনি যেখান থেকেই কেনেন না কেন, আপনাকে একটা রেশনিং, যদি যুদ্ধটা আরেকটু বেশি দীর্ঘায়িত হয়, একটা রেশনিং আসতে হবে, সেটারও একটা প্ল্যান থাকা দরকার। রাজনৈতিক দলগুলো একসাথে হলে যেটা হবে যে সিদ্ধান্তটা নেওয়া হবে সেই সিদ্ধান্তটাতে একসাথে আগানো যাবে, কিন্তু সিদ্ধান্তটা তো একটা এডুকেটেড সিদ্ধান্ত নিতে হবে, সেই জায়গাটায় আসাটা জরুরি। জি, কিন্তু ধরেন এখন যে রেশনিংটা হচ্ছে, যে একজন চালক একটা পেট্রোল পাম্প থেকে ধরেন বাইকারের কথা যদি ভাবে, উনি 2 লিটার নিলেন, নিয়ে আবার আরেকটা জায়গায় গিয়ে 2 লিটার নিলেন, এটা তো চেক অ্যান্ড ব্যালেন্সটা হচ্ছে এটা এখন না। রেশনিং হচ্ছে না। তাহলে এটা এফেক্টিভ এটা হবে জাস্ট কিভাবে? একটা আমি বলবো যে এটা ক্রাইসিস ম্যানেজমেন্টও না, এটা জাস্ট কয়েকদিনের জন্য একটা ব্যবস্থা চলছে। এবং আপনি দেখবেন যে এই যে 3-4 লেন দখল করে আছে, এটার জন্য রাস্তায় অসহ্য জ্যাম। এইটা রোজার মাস, বিকেল বেলায় যেখানে আগে 3টা থেকে জ্যাম হতো, এখন 2টা থেকে জ্যাম লেগে যাচ্ছে, কখনো কখনো 1টা থেকেও জ্যাম লেগে যাচ্ছে। তো এইটা তো আসলে কোনো রেশনিং হচ্ছে না, এটাকে আমি রেশনিং বলবো না। রেশনিং হচ্ছে যখন এটাকে একটা প্রপারলি ম্যানেজ করা যাবে। রেশনিং মানে হচ্ছে যে একটা ফ্যামিলি অথবা একটা গাড়ি, তারা এটার এগেনস্টে কতখানি তেল পাবে এটাকে ন্যাশনালি মনিটর করা যাবে, এবং সেটার পরিমাণ একটা ঠিক করে দেওয়া হলো, একটা কার্ড সিস্টেম করা হলো, অথবা অন্য কোনোভাবে একটা রেকর্ড করা হলো। আমাদের এনআইডি দিয়ে কি সেটা সম্ভব না? হ্যাঁ, খুবই সম্ভব। আপনি লাইসেন্সের এগেনস্টে, এনআইডির এগেনস্টে একটা ম্যানেজমেন্ট করতে পারেন, কিন্তু সেটা আসতে হবে এই ধরনের এক্সপার্টিস আছে এরকম একটা বডি থেকে। সেই বডিটা তৈরি হচ্ছে কিনা বা সেটার কোনো পরিকল্পনা আছে কিনা সেটা খসরু ভাই বলতে পারবেন, কিন্তু এটা খুব দরকার। এটা যেন কোনো রাজনৈতিক ডিসিশন না হয়, কারণ রাজনীতিতে যারা আসছেন তাদের কিন্তু প্যারামিটারগুলো আলাদা, কিন্তু এখানে একটা এক্সপার্ট অপিনিয়ন দরকার, দুইটার একটু কম্বিনেশন দরকার।
একদল সিদ্ধান্ত নেবেন, আরেক দল এটা মানুষকে বোঝাবেন, তাই তো? রাজনীতিবিদদের কাজ হচ্ছে মানুষের কাছে সেটাকে নিয়ে যাওয়া। জি জি, প্রফেসর খান, সেক্ষেত্রে আমরা বিকল্প যে অপশনগুলোর কথা ভাবছি, সেই কোনো অপশনে আমাদের কোনো বাড়তি রিজার্ভেশন অথবা বাড়তি ভালোবাসা দেখানোর সুযোগ আছে কিনা, নাকি সেটা কেবলমাত্র ফিনান্সিয়ালি এবং লজিক্যালি ভাবা উচিত? বাংলাদেশ ফার্স্ট, এটা হলো এই গভর্নমেন্টের মেইন অবজেক্টিভ, রাইট? এটাকে যদি আপনি ভাঙেন, দুটো শব্দ, বাংলাদেশ মানে এটা প্রাইম, ফার্স্ট মানে হলো আপনার ন্যাশনাল ইন্টারেস্ট। ন্যাশনাল ইন্টারেস্টকে যদি দেখেন, কোন সময় আপনার এই ধারণাটা এসছে, যখন পুরা পৃথিবী মাল্টিপোলার ট্রানজ্যাকশনালিটিতে চলে গেছে। আপনার বাইল্যাটারাল রিলেশনশিপ বলেন, মাল্টিল্যাটারাল রিলেশনশিপ বলেন, রিজিয়নাল রিলেশন, প্রত্যেকটা ট্রানজ্যাকশনাল। সুতরাং এইখানে আসলে ইমোশনের জায়গাটা আজ থেকে 5 বছর 10 বছর আগে হলেও সম্ভব ছিল, কিন্তু পার্টিকুলারলি 2025-এর পর থেকে পৃথিবীতে পোস্ট লিবারাল অর্ডারে চলে গেছে, অর্থাৎ লিবারালিজম নাই। ইউনাইটেড নেশনস লার্জলি ইনএফেক্টিভ, রিজিওনাল কোঅপারেশন বাংলাদেশের আশেপাশে তো নাই। সুতরাং আপনি এমন একটা অবস্থায় আছেন যেখানে আসলে আপনার একটা মানে ট্রানজ্যাকশনাল হওয়া ছাড়া উপায় নেই। তো এইখানে কি হবে, দুটো ডকুমেন্ট আমি সবসময় রেফার করি, এবং এটাই আমি পড়াচ্ছিলাম যে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে ক্লিয়ারলি নতুন করে তারা ডিফাইন করে দিয়েছে ইকোনমিক ইন্টারেস্ট ইজ ন্যাশনাল ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্ট ইজ ইকোনমিক ইন্টারেস্ট। চায়নাটাকে বলা হয় হোলিস্টিক সিকিউরিটি, মানে এইখানে সাইবার থেকে শুরু করে ট্রানজিশন প্রত্যেকটা চলে ফুড সিকিউরিটি। তার মানে আপনাকে এখন দেখতে হবে যে এই দুইটা দেশ, দুইটাকে আমি প্যারামিটার ধরে নিচ্ছি যে মেজর পাওয়ার, এই মেজর পাওয়ারের ক্ষেত্রেই তো আপনার মানে সংখ্যাগুলি তৈরি হয়। আমার কাছে মনে হয় যে আমরা এই সংখ্যাগুলিকে অতিরিক্ত অ্যাম্প্লিফাই করে ফেলি। আমরা মনে করি যে চীনের কাছ থেকে কিছু কিনলে আমেরিকা দুঃখ পাবে, আমেরিকার কাছ থেকে কিনলে না, ব্যাপারগুলি এরকম হয় না, কারণ তারাও ট্রানজ্যাকশনালিটি বোঝে। বাংলাদেশের ইকোনমি যদি একটা বলয়তে গিয়ে যদি ধসে পড়ে বা কনস্ট্রেন্ট হয়ে যায়, এটা সবার জন্যই লস সিচুয়েশন। সুতরাং এই ট্রানজ্যাকশনাল রিলেশনশিপে সবসময় চাইবে যে বাংলাদেশ যেন কিছু অফার করতে পারে, তার মানে আপনার ইকোনমিকে সার্কুলার রাখতে হবে। তো সেই জায়গাতে কি দাঁড়াচ্ছে, সেই জায়গাতে আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ যদি চীনের কাছ থেকে কোনো টেকনোলজি নিয়ে আসে, বা আনলেস ন্যাশনাল সিকিউরিটি ইস্যুস রিলেটেড, তার বাইরে আমি বলছি এনার্জি ট্রানজিশনের জন্য আপনার কস্ট এফেক্টিভ ট্রানজিশন মেকানিজমসগুলি লাগবে, অর্থাৎ টেকনোলজি লাগবে। আপনি এটা চীনের কাছ থেকে পান, আর মালয়েশিয়ার কাছ থেকে পান, আর সাউথ আফ্রিকার কাছ থেকে পান, ইট ডাজন্ট ম্যাটার অ্যাজ লং অ্যাজ ইট কামস টু ইউ, যেটা ইউজার এন্ডকে ডিউরেবল একটা সলিউশন দেয়, 1 নাম্বার। 2 নাম্বার, সেই জায়গাতে হলো যে আমাদেরকে এনার্জি টেকনোলজি, যখন আপনি রাস্তার অবস্থাটা দেখেন, যে প্যানিক নিয়ে আজকে আমরা আলোচনা করছি, ইলেকট্রিক ভেহিকেলের তো কোনো নামগন্ধ এখনো তৈরি হচ্ছে না, অথচ আপনি দিল্লিতে যান, কলকাতাতে যান, ব্যাংককে যান, জাকার্তাতে যান, যেখানেই যান না কেন, পাবলিক ট্রান্সপোর্টেশন সব ইলেকট্রিক ভেহিকেল হয়ে যাচ্ছে। তার মানে আপনি একটা বড় প্রেশার, কারণ আমাদের একটা বড় পয়সাই চলে যায় পেট্রোলে। সুতরাং সেই জায়গাতে আপনার একটা ফলে আপনাকে এখন যেটা করতে হবে, এই ডাইভার্সিফিকেশন, মানে এনার্জি সোর্সেসের ডাইভার্সিফিকেশন, গভর্নমেন্টকে ডিসাইড করতে হবে যে আমরা কি এইবারও আগের মতো অ্যাডহক বেসিসে প্রবলেম সলভ করব, দ্য লং টার্মে সলভ করব। সুতরাং দ্য চ্যালেঞ্জ ইজ নট দ্য ডাইভার্সিফিকেশন, ডিসিশন যে আমরা এবার অ্যাডহক না, উইল গো ফর লং টার্ম। ইসরাফিল খসরু, সেক্ষেত্রে এই যে আমরা একটা টেকসই পরিকল্পনা করা, সেইটার সুযোগটা আসলে এখন আছে কিনা, বিশেষ করে বিদ্যমান পরিস্থিতি? ধরেন নুমালিগড়ের সঙ্গে ভারতের আমাদের একটা পাইপলাইন রেডি আছে আসাম থেকে আসার, কিন্তু ভারতের নিজের জ্বালানির অবস্থাও খুব ভালো না, কিন্তু যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে রাশিয়া থেকে আনার একটা অপশন দিয়েছে, ফলে সেটার ভাগিদার আমরা হতে পারি কিনা, চীন কোনোভাবে ব্যবস্থা করতে পারে কিনা? দেখেন, এটাকে আমি খুব একটু ব্রডভাবে বলি। প্রথমত হচ্ছে গ্লোবাল ডিপ্লোমেসির একটা প্যারাডাইম শিফট এসেছে, কিন্তু ট্রেড হ্যাজ বিকাম বিগার পার্ট অফ গ্লোবাল ডিপ্লোমেসি এখন, ঠিক আছে? সো আপনার যদি অর্থনীতি সংকুচিত হতে থাকে, দেন পলিটিক্স টেকস এ ব্যাক সিট। কাজে আমাদের এইখানে বেসিক্যালি যেটা সাহাব ভাই বললো, আমাদের ইকোনমিক ডিসিশনটা নিতে হবে। ট্রেড কিন্তু ইজ নাও, যেটা বললেন, গ্লোবাল ডিপ্লোমেসি ইজ বিকাম ট্রানজ্যাকশনাল, ঠিক আছে? এখানে আমাদের যে মাথায় নিতে হবে যে আমাদের অর্থনীতির ক্ষেত্রে উইচ ইজ দ্য বেস্ট ডিসিশন, সেটা কিন্তু আমাদের মাথায় রেখে কিন্তু ডিসিশন। এখানে পলিটিক্যাল ডিসিশন, যেটা আবার বললেন, পলিটিক্যাল ডিসিশন নেওয়ার কোনো সুযোগ নাই। আমরা যদি সাশ্রয়ী মূল্যে চায়না থেকে পাই, রাশিয়া থেকে পাই, মালয়েশিয়া থেকে পাই, ব্রুনাই থেকে, যেখান থেকেই পাই, আমাদের সেখান থেকেই সোর্স করতে হবে। আমাদের বেস্ট ইন্টারেস্ট সবার আগে বাংলাদেশ, যেটা আমরা বলছি, বেস্ট ইন্টারেস্টকে আমাদের প্রোটেক্ট করতে হবে, সেভাবে কিন্তু আমাদের আগাতে হবে, ঠিক আছে? আর যেটা আমি বললাম, গ্লোবাল এনার্জিতে কিন্তু এখন একটা প্যারাডাইম শিফট আসছে। এনার্জি মার্কেট, যে এনার্জি ল্যান্ডস্কেপটা আছে, ফসিল ফুয়েলের উপর ডিপেন্ডেন্সিটা আমাদের কমাতে হবে ইভেনচুয়ালি,
সো এটা নিয়ে কিন্তু আমরা দেখবেন আমরা যে একটা পেপার দিয়েছি যেটা আমরা 2024 সালে লঞ্চ করেছি আমাদের ইনভেস্ট পজিশন পেপার, ওখানে আমরা কিন্তু রিনিউয়েবল এনার্জির উপর জোর দিয়েছি আমরা, এবং একটা পার্টিকুলার টাইমের মধ্যে আমরা চাচ্ছি যে 40% অফ বাংলাদেশের এনার্জি সোর্স যেন রিনিউয়েবল হয়। আমাদের বেসিক ফুয়েল তো ডিজেল, পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে, ফলে ডিজেল আনার জন্য ভারত একটা ভালো অপশন এবং অর্থমন্ত্রী সেটা প্রস্তাবও দিয়েছেন। ফলে সেটাতে যদি ভারত রাজি হয় এবং একটা পাইপলাইনও আছে, সেটা যদি ওয়ার্ক করে তাহলে সংকটকে খানিকটা কাটবে। দেখেন অ্যাগেন বাংলাদেশের বেস্ট ইন্টারেস্টকে দেখতে হবে, এটা যদি বাংলাদেশের বেস্ট ইন্টারেস্টকে সার্ভ করে ইকোনমিক্যালি, এবং আমাদের বুঝতে হবে যে আমরা কিন্তু আমদানি নির্ভর একটা ইকোনমি, হ্যাঁ আমরা এক্সপোর্ট করি, আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন ওভাবে হয় নাই, বাট এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। লং রান আমি যেটা বললাম ক্যাপাসিটি বিল্ডিং আপনাকে কিন্তু করতে হবে, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে হবে, আমার সেক্টরাল ডাইভার্সিফিকেশন দরকার। আমরা কিন্তু এখন দুটো সেক্টরের উপর ডিপেন্ডেন্ট, রেমিটেন্সেস অ্যান্ড আরএমজি, বাকি সেক্টর ডাইভার্সিফিকেশন কিন্তু আমাদের হয়নি। যখন সেক্টর ডাইভার্সিফিকেশন হয় তখন কিন্তু আপনার এনার্জির নিডটা আরও বাড়বে, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে ফসিল ফুয়েল ইজ লং টার্মে কি ইজ দ্য সলিউশন? মোস্ট লাইকলি নট। আমাদের দিকে যেতে হবে, এই প্ল্যানিংগুলো কিন্তু আমাদের মধ্যে এখন আছে, এটা নিয়ে আমরা কাজ করছি, বাট ইমিডিয়েট সলিউশন তো আমাদের লাগবে। ওই ইমিডিয়েট সলিউশনটা আমাদের বাংলাদেশের অর্থনীতির যে সিচুয়েশনটা বর্তমানে, এটাকে মাথায় রেখেই করতে হবে। সো যেটা মার্কেটকে যেন আপনার বেনিফিট করে, বাংলাদেশের জনগণকে যে বেনিফিট, এবং জনগণের ঘাড়ে যেন কোনো ঋণের বোঝা অথবা কোনো দায় যেন আমরা না চাপাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ জনাব ইসরাফিল খসরু, ধন্যবাদ প্রফেসর খান, ধন্যবাদ মার্জিয়া মমতাজ। দর্শক এই ছিল আলোচনা, ভালো থাকুন সবাই, নিরাপদ থাকুন।